জিমিন খাওয়া শেষেও বসে বসে হাড্ডি চিবোচ্ছিল। লিসা ভ্রু কুচকে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। জিমিন খাচ্ছে তো খাচ্ছেই, যেন পৃথিবীতে এই মুহূর্তে খাওয়া ব্যতীত তার কোনো কাজ নেই। আর এতটাই ধীরে সুস্থে খাচ্ছে যে মনে হচ্ছে তাড়াতাড়ি খেলে কোনো মহাভারত অসহ্য হয়ে যাবে, নয়তো বড় সড়ো কোনো পাপ হবে। শেষমেশ ধৈর্য রাখতে না পেরে জিমিনের মাথায় গাঁটটা মেরে দেয় লিসা। জিমিন খেতে খেতে উল্টেই পড়তে নেয়, মুখ ফুলিয়ে তাকায় লিসার দিকে। লিসা বেশ রাগী স্বরে বলে, কখন থেকে দেখছি গিলেই যাচ্ছিস, খাবি একটু জোরে খা, এমন কচ্ছপের মতো কে খায়? নিজে তো খাওয়া শেষ করছিস না, আবার আমাকেও যেতে দিচ্ছিস না। জিমিন গাল ফুলিয়ে বলল, তুমি আমাকে খাওয়ার জন্য বকা দিলে আপু? আমারে বকা দিলা? এটা তুমি করতে পারলা? লিসা তখন বলল, তাড়াতাড়ি না খেলে এবার তুই মায়ের খাবি আমার কাছে। দেখ তো কার খাওয়া বাকি আছে, তুই বাদে আর কে খাচ্ছে এখানে? জিমিন তখন বলল, কেউ না তো, এর জন্যই তো আমি বেশি বেশি খাচ্ছি। জিমিনের কথা শুনে লিসা কপাল চাপড়ায়। জিমিনের মাথায় আরেকটা গাঁটটা মেরে নিচেই উঠে যায়। জিমিন ঠোঁট উল্টে নাক টানে, এক হাতে চুল ঠিক করে অন্য হাতে হাড্ডি খাওয়া শুরু করে। লিসা তাকে মেরে যাওয়ায় দুঃখে একটু পরপর নাক টানছে, কিন্তু খাওয়া বন্ধ করছে না। জিমিনের এই অবস্থায় দূর থেকে তার দিকে তাকিয়ে আছে সুগা। খাওয়ার সময় এমন করছে কেন তার বুঝে আসে না। চুপচাপ এগিয়ে আসে জিমিনের কাছে। জিমিনের সামনে চেয়ারে বসে ভ্রু কিঞ্চিত কুচকে তাকায়। জিমিন সুগার দিকে তাকিয়ে ফের নাক টেনে হাড্ডি মুখে পুরে নেয়। সুগা গালে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে জিমিনের দিকে, তারপর বলে, কান্নার তো লেশ মাত্র নেই চোখে মুখে, তবে খাওয়ার সময় এমন নাক টানো কেন? ঝাল লেগেছে? ঝাল লাগলে খাচ্ছ কেন? জিমিন চেয়ারটা একটু এগিয়ে বসে নাক টেনে টেনে বলে, ঝাল লাগেনি মাস্টার মশাই, লিসা আপু আমাকে মেরেছে, তাই মনে মনে কান্না করছি আর নাক টানছি। জিমিনের এমন উল্টাপাল্টা কথায় সুগা একটু অবাক হলো না, বরং সুগা এমন কিছুই আশা করেছিল জিমিনের কাছ থেকে। তাই একটু অবাক না হয়ে নিজে থেকেই জিমিনকে জিজ্ঞেস করলো, তা কি কারণে লিসা আপু তোমাকে মারলো? জিমিন তখন বলল, কি কারণ আবার? এই যে আমি নাকি অনেকক্ষণ থেকে হাড্ডি চিবোচ্ছি। আপনি বলেন মাস্টার মশাই, আমি কি অনেকক্ষণ থেকে হাড্ডি চিবোচ্ছি? না তো, এই একটু আগেই তো বসেছি। সুগা তখন বলল, হ্যাঁ তুমি তো একটু আগেই খেতে বসেছো, তোমার পরে যারা বসেছিল সবাই খেয়ে বাড়িও চলে গেছে, আর তুমি একটু আগে বসেছো। না, ঠিকই তো আছে। জিমিন কপালে ভাঁজ ফেলে সুগার দিকে তাকিয়ে আবারও নিজের খাওয়ার দিকে মন দিল। সুগা শুধু বসে বসে জিমিনের খাওয়াটাই দেখে গেল। জিমিনের খাওয়া পাক্কা 20 মিনিট পর শেষ হলো। হাত ধুয়ে পানি খেয়ে উঠে হাসি মুখে তাকায় জিমিন। তার হাসিতে ছাই ফেলে সুগা বেশ সাবলীল গলায় বলে, এতক্ষণ ধরে আজাইরা হাড্ডি চিবোতে পারো আর পড়ালেখার পটাও পারো না? তোমার মাথায় মস্তিষ্কে ব্রেইনের বটাও কি আছে? জিমিনের হাসি মুখ মিলিয়ে গেল, ঠোঁট উল্টে বলল, আপনি আমাকে এভাবে কেন বলছেন মাস্টার মশাই? আমি তো প ব এগুলো পারি, ক থেকে চন্দ্রবিন্দু আমার মুখস্থ। সুগা কিছু বলার ভাষা পেল না। সে কি বুঝালো আর মেয়েটা কি বুঝলো? হতাশ না হয়ে ফের নিজেই জিজ্ঞেস করলো সুগা, আর কি কি পারো জিমিন? জিমিন দুষ্টু হেসে বলল, জাতীয় সঙ্গীত পারি, শোনাবো? সুগা ভ্রু কুচকে বলল, তোমার ওই শার্ট ছাড়া মাথায় জাতীয় সঙ্গীত ঢুকেছে? জিমিন তখন বলল, ঢুকেছে তো, গেয়ে শোনাবো? সুগা তখন বলল, শোনাও দেখি। আমার সোনার বাংলা, আমি আপনাকে ভালোবাসি মাস্টার মশাই। জিমিন ছুটে পালিয়েছে কথাটা বলেই। সুগা হাঁ করে তাকায় জিমিনের যাওয়ার দিকে। মেয়েটার চোখে মুখে দুষ্টামির ছাপ দেখে ভেবেছিল কিছু তো একটা উল্টাপাল্টা বলবে, তবে এভাবে এটা বলবে তা বোধহয় স্বপ্নেও ভাবেনি সুগা। তাই তার মুখ আশ্চর্যে হাঁ হয়ে গেল। রাতের আধার ঘনিয়ে এসেছে, চারিদিকে সবকিছু নীরব নিস্তব্ধ, যে যার মতো ঘুমিয়ে পড়েছে। বাড়ির বাইরে থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে অনবরত। পুরো বাড়িটা ঘুমিয়ে গেলেও ঘুম নেই তের চোখে। জাঙ্কুক এখনো আসেনি, তাই তে চুপচাপ শুয়ে আছে, হাতটা কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে রেখেছে। রাতের আধারে নিজের সমস্ত রাগ কষ্ট একের পর এক মনে দাগ কেটে যাচ্ছে তার। আর ভাবছে নিজের মা কিভাবে বেইমানি করতে পারে সেটা চিন্তা করে তে আজও কোনো কুল কিনারা পায় না। মায়েরা নাকি নিজের সন্তানকে তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে, তবে তে নিজের মা কেন তাকে এভাবে নিঃশেষ করতে চেয়েছিল সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়লে আজও তের ভেতরটা দাউ দাউ করে জ্বলে ওঠে। যে মেয়েটা সহজ সরল নরম মনের মেয়ে ছিল, সেই মেয়েটাই আজ এতটা কঠিন, যে নিজের উদ্দেশ্য থেকে এক পাও নড়ছে না। নিজের মাকেও তার পাপের শাস্তি থেকে বঞ্চিত করে নিতে যতটা শাস্তি জমিদার বাড়ির এক একটা সদস্য পাবে,
ঠিক ততটাই শাস্তি সে নিজের মায়ের দিকেও ছুড়ে দেবে। চোখ বন্ধ রেখে বড় শ্বাস নেয় তে। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। পানি যেমন আগুন নেভাতে সক্ষম হলেও মাঝে মাঝে আগুনের তাপ বাড়িয়ে দেয়, তেমনি এই চোখের অশ্রুকণাও মনের ভেতরের আগুন এক ফোঁটাও না কমে বাড়িয়ে দিল দ্বিগুণ। মনে মনে শক্ত প্রতিজ্ঞা করে নেয় তে। চোখের জল মুছতে মুছতেই দরজা খোলার শব্দ হয়। তে চোখ খোলে না, চোখ বন্ধ করেই রাখে। জাঙ্কুক এক পলক তের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। সাদা মাটা শাড়িতেও তের সৌন্দর্য একটু কমে নাই। জাঙ্কুক ভাবে এই মেয়ের সৌন্দর্যে যে কোনো পুরুষ নির্দ্বিধায় পুড়ে যাবে। নিজের চোখ নামিয়ে আগে শার্ট বদলে নেয় জাঙ্কুক। ঘামে ভেজা শার্টটা খুলে শুধু টি শার্ট পরেই হাত মুখ ধুয়ে আসে আর চোখে তের দিকে তাকিয়ে চলে যায় ব্যালকনিতে। তামাকের ধোঁয়ায় ভেতর পুড়িয়ে ফের চলে আসে ঘরে জাঙ্কুক। তে তখনও একরকম ভাবে শুয়ে আছে, একটু নড়াচড়া করেনি। জাঙ্কুকের সিগারেটের গন্ধে নাক মুখ কুঁচকে গেলেও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে তে। জাঙ্কুক চুপচাপ এসে বিছানায় গা এলিয়ে দিতে দিতে তেকে বলল, না ঘুমিয়ে জেগে আছো কেন তে? তে ভেতরে চমকালেও বাহিরে একদম স্বাভাবিক হয়ে শুয়ে রইল। তে মনে মনে ভাবল, জাঙ্কুক কি করে জানলো যে আমি এখনো ঘুমাইনি? জাঙ্কুক তের কোনো সাড়া শব্দ না পেয়ে পাশ ফিরে শুয়ে তের মুখের দিকে তাকিয়ে বলল, অতীত চোখের সামনে ভাসলে মানুষের ঘুম হয় না তে। এ পর্যায়ে কথাটা শুনে তে চট করে চোখ মেলে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের দিকে অবাক দৃষ্টি নিয়ে তাকাতেই জাঙ্কুক হাসে। তের মনে হলো জাঙ্কুকের এই হাসিতে কোনো জীবন নেই, শুধু তেকে তাচ্ছিল্য করে হাসছে। নয়তো তের ভেতরের সংঘর্ষ থেকে টেনে বের করার জন্য এই হাসিটা দিল। ব্যাস, জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে তে। তে তখন মনে মনে ভাবলো, অতীতের কথা কেন বলল জাঙ্কুক? জাঙ্কুক কি জানে কিছু? পরক্ষণে তের মনে হলো, জানবে না কেন? যে অপরাধের অংশীদার জিওন জাঙ্কুক নিজেই, সেখানে তের সৎ মা ডেইজি কি জাঙ্কুককে জানাবে না যে তে তার মেয়ে? এটা কিভাবে হয়? নিজের অবাকতা সরিয়ে তাচ্ছিল্যের সুরে হাসে তে। জাঙ্কুক তের থেকে মুখ ফিরিয়ে সোজা হয়, চলন্ত সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলে, সবসময় আমরা যা দেখি, যা জানি, তার পেছনে আরও কিছু দেখা জানা থাকে তে। আমরা চোখের সামনের মানুষটাকে প্রতিদিন দেখেও তাকে চিনতে পারি না। আমরা ভাবি হয়তো সামনের মানুষটাকে পুরোপুরি চিনি, জানি। তোমার বয়স কম, যা জানবে, যা শুনবে, দেখবে তাই সত্য মনে হবে। তুমি জমিদার বাড়ির বউ হয়ে এসেছো। এই জমিদার বাড়ির এক একটা খড়কুটো যেন রহস্য হয়ে দাঁড়াবে তোমার সামনে। সেখানে মানুষগুলো তো জলজ্যান্ত প্রাণী, যত জানবে তত জড়িয়ে যাবে। মনে হবে মৃত্যু ধেয়ে আসছে তোমার দিকে, তাই নিজেকে বাঁচাওতে। তে বিস্ময় নিয়ে তাকায় জাঙ্কুকের দিকে আর ভাবে, জাঙ্কুক কি তাকে সাবধান করলো? নিজের প্রতিপক্ষকে কেউ কি সাবধান করে? তের মাথায় চিন্তার পোকা ঢুকিয়ে জাঙ্কুক চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক আস্তে করে বলে, বেঈমানের শাস্তি কেবল মৃত্যু। সিলিংয়ের শব্দ আর নিজের ভাবনায় থাকা তে শুনতে পারল না জাঙ্কুকের ছোট সেই বাক্য। সময় যেতে শুরু করলো, অথচ তের চোখে ঘুম ধরা দিল না। প্রথমবারের মতো পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। সামনে যেন জলজ্যান্ত এক রহস্য মানব শুয়ে আছে, যার রহস্য তার থেকেও অনেক বেশি গভীর। অপরদিকে মধ্যরাতে ঘুম না আসায় অস্থিরতায় লিসা নিজের ঘর ছেড়ে উঠে এসেছে। ইয়োনো ও তার পরিবার জমিদার বাড়িতে থাকবে কিছুদিন, এরপর পাকা কথা বলে তারা সবাই একসাথেই ফিরবে শহরে। ভেতরের অস্থিরতা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে লিসার। কি হবে না হবে ভেবেই তার ভেতরটা এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। জিহোপের সাথে একটাবার কথা বলা উচিত তার। গত 4টা বছর সে যেমন একপাক্ষিক ভালোবেসে গেছে, তেমন করে না হয় শেষ একটাবার বেহায়ের মতো দাঁড়াবে জিহোপের সামনে। একটাবার সব কিছু ভেবে তাকে ভালোবাসতে বলবে। এলোমেলো বিক্ষিপ্ত হৃদয়ে জিহোপের ঘরের সামনে এসে দাঁড়িয়ে রইল লিসা। বড় বড় শ্বাস নিয়ে ঘরের দরজায় হাত দিতেই দরজা আপনা আপনি খুলে যায়। জিহোপের ঘরের দরজা খোলা দেখে বেশ অবাকই হয় লিসা। জিহোপ তো দরজা খুলে ঘুমায় না। দ্রুত ঘরে প্রবেশ করে চারিদিকে নজর বুলিয়েও যখন জিহোপকে ঘরে দেখতে পেল না লিসা, তখন চিন্তারা মাথার চাড়া দিয়ে উঠল। ইতস্তত মন নিয়ে গোসলখানায় উকি দিয়ে দেখলো সেখানেও নেই জিহোপ।
লিসা দ্রুত ব্যালকনিতে আসে। সেখানে এক কোণায় বসে আছে জেহব। এলোমেলো ঘুমন্ত অবস্থায় দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে সে। লিসা জেহবের পাশে বসে। জেহবের এমন এলোমেলো অবস্থা দেখে বেশ ভয় পায়। ভয়ে ভয়ে মাথাটা জেহবের বুকের বাম পাশে নিয়ে হৃৎপিণ্ডের বিট শোনে। হাফ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস নেয় লিসা। মাথাটা তুলে নিতে গিয়েও নেয় না। চুপচাপ মাথাটা জেহবের বুকে চেপে ধরে চোখ বন্ধ করে থাকে। ভেতরটা প্রশান্তিতে ছেয়ে যায় তার। এতক্ষণের অশান্ত বিক্ষিপ্ত হৃদয়টা মুহূর্তে শান্তিতে ভরে ওঠে। মনে মনে প্রার্থনা করে সময়টা যেন এখানেই থেমে যাক। তাদের এই মুহূর্তটা অনন্তকাল এভাবেই থাকুক। ঠোঁট কামড়ে কান্না আটকায় লিসা। তবুও বেহায়া চোখ ফেটে জল গড়ায়। কোনো রকম শব্দ না করেই ওভাবেই বেশ অনেকক্ষণ বসে থাকে লিসা। এরপর আস্তে করে নিজের মাথা উঠিয়ে জেহবের মুখের দিকে তাকায়। কাঁপা কাঁপা হাতে জেহবের চুলগুলো ঠিক করে কান্নারত অবস্থাতেই হাসে লিসা। জেহবের চোখ মুখ ছুঁয়ে আক্ষেপ নিয়ে বলে, তুমি আমার এই অসীম ভালোবাসা বুঝলে না জেহব ভাই। আমার এই বিক্ষিপ্ত হৃদয়ের প্রশান্তি হয়েও হলে না। কেন ভালোবাসলে না জেহব ভাই? আমাকে কি সামান্য পরিমাণ ভালোবাসা যায় না? আমি যে বিরহে গত 4টা বছর পড়ছি, এই বিরহের এক একটা দিন এক একটা রাতও কেন তুমি পেলে না? কেন আমার সুখ হলে না জেহব ভাই? ঘুমন্ত জেহব হয়তো শুনল না লিসার বাক্যগুলো। লিসা মুখ এগিয়ে জেহবের কপালে ঠোঁট ছোঁয়ায় গভীরভাবে। নড়ে ওঠে জেহব। লিসা সরে আসে। দূরে বসে তাকিয়ে থাকে জেহবের মুখের দিকে। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। মনের সমস্ত কথা আবারও মনেই থেকে গেল তার। নিজেকে উজাড় করে প্রকাশ করা হলো না তার জেহব ভাইয়ের কাছে। ভারী শরীরটা টেনে নিয়ে এলোমেলো ভঙ্গিতে এগোতে এগোতে লিসা বলতে লাগলো, আমার হৃদয়ে ক্ষত করে তুমি কি সুন্দর করে ঘুমাও জেহব ভাই। এতটা শান্তিতে তুমি কিভাবে ঘুমাও? আমার ভালোবাসা কেন তোমার হৃদয়ে ক্ষত করে না? 4 বছর অপেক্ষার পরও তুমি ভালোবাসলে না আমাকে। আদৌ কি কখনো আমার ভালোবাসা অনুভব করতে পারবে? নাকি আমার অনুভূতিগুলো তোমার কাছে অবহেলিতই রয়ে যাবে? আমি জানি তুমি বুঝবে, তবে সেদিনটা যেন খুব বেশি দেরি না হয় জেহব ভাই।